তোমাদের সবাইকে ঢাকা উইমেন কলেজে স্বাগতম জানাচ্ছি। 9B প্রশ্নমালায় 9 নম্বর অঙ্ক দেখো। বই আছে সবার কাছে? জি স্যার। হ্যাঁ, বই খাতা কলম সব নিয়ে বসবা। প্রয়োজন বোধে তোমরা করবা, করে বলবা যে এই অবস্থা। 9 নম্বরে কি বলছে? tan 4x এর নির্ণয় করো। কিভাবে? মূল নিয়মে। মূল নিয়মটা কি জিনিস? মূল নিয়ম হচ্ছে সংজ্ঞা থেকে আসছে। সংজ্ঞাটা হলো এরকম যে লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। এই সংজ্ঞার মাধ্যমে কোন ফাংশনের অন্তরক নির্ণয় করাকে বলা হয় মূল নিয়মে অন্তরীকরণ। আমি আবারও বলছি যে লক্ষ্য করো, লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। এই সংজ্ঞার সাহায্যে, অর্থাৎ এই সংজ্ঞার সাহায্যে x এর অন্তরককে লেখা হয় কি তোমার f prime of x। অনেক সময় আমরা লিখে থাকি এটাকে dy by, বেশিরভাগ সময়, অনেক সময় না, বেশিরভাগ সময়ই আমরা লিখবো এটাকে dy by dx। কেমন? তো সংজ্ঞার সাহায্যে এই dy by dx নির্ণয় করাকে বলা হয় মূল নিয়মে অন্তরীকরণ। যখন তোমরা 3 নাম্বার ক্লাস যদি দেখে থাকো আমার এই ডিফারেন্সিয়েশনের উপরে, সেখানে বলা আছে যে f এর যদি x এর ফাংশন হয় তখন লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটাকে বলা হয় কি x এর সাপেক্ষে fx এর অন্তরক। আর সংজ্ঞার সাহায্যে, এই সংজ্ঞার সাহায্যে কোন ফাংশনের অন্তরক নির্ণয় করাকেই বলা হয় মূল নিয়মে অন্তরক নির্ণয়। আমাদের এই প্রশ্নটা, এই অঙ্কটি অবশ্য 2018 সালে পরীক্ষা এসেছিল সব বোর্ডেই। হ্যাঁ, কি আসছে? রিমি রিজা মানে কি 46 বেলামুরি। জি স্যার। হ্যাঁ, ও সব সময় ক্লাসে আসে পরে, কিন্তু আমাকে ইনফর্ম করে সবার আগে 46 না? আচ্ছা, তো লক্ষ্য করো তাহলে কি হলো, তোমরা কি বুঝতে পারছো এই সংজ্ঞাটা? এই সংজ্ঞার মাধ্যমে কোন ফাংশনের অন্তরক নির্ণয় করাকে বলা হচ্ছে কি আমাদের মূল নিয়মে অন্তরীকরণ করা। তো এখন দেখো, এই যে পরীক্ষায় এসেছিল এই ফরম্যাটে যে f of x equal to tan px, p equal to 4 হলে মূল নিয়মে f of x এর অন্তরক নির্ণয় করো। মূল কথা, যখনই তুমি এখানে p এর মান 4 বসাচ্ছ তখন এটার মান কত হয়ে যাচ্ছে? tan 4x। তো বইয়ে প্রশ্ন আছে মূল নিয়মে tan 4x এর অন্তরক নির্ণয় করো, কিন্তু পরীক্ষা যেহেতু তোমার ক্রিয়েটিভ প্রশ্ন হয় তখন এই ফরম্যাটে প্রশ্ন দেওয়া থাকে যে কি দেওয়া ছিল কি f of x equal to tan px এবং p equal to 4 হলে মূল নিয়মে fx এর অন্তরক নির্ণয় করো। সেই কথাটাই আমরা লিখেছি যে মনে করি f of x equal to tan px, এটি কি মনে করে, মানে এটা দেওয়া আছে। এখন p এর মান যদি 4 বসাও তাহলে কি হবে? tan 4x হবে। আমরা সংজ্ঞা জানি এইটাই, যে এই সংজ্ঞার মতো তৈরি করার জন্য আমরা লিখলাম কি f of x plus h equal to কত হয়? তাহলে তুমি এই x এর পরিবর্তে x plus h বসালাম। x plus h বসালে আমাদের কি আসে? tan 4x plus 4h। এখন অন্তরকের সংজ্ঞা অনুসারে অন্তরকের সংজ্ঞা হলো এটা লিখেও দিয়েছি আমি যে d by dx f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। তো এই যে কোন ফাংশন fx এর অন্তরককে f prime of x হিসাবে লেখা হয়, এটিকে যদি আমরা y ধরতাম তাহলে dy by dx ও লিখতে পারতাম।
তো f প্রাইম অফ x ইকুয়াল টু কত হবে d বাই dx। এই f অফ x এর পরিবর্তে আমরা লিখলাম tan 4x। আর এখানে দেখো f অফ x প্লাস h এর পরিবর্তে কি আসছে, x প্লাস h এর মান কত ছিল আমাদের, বলো তো কত ছিল? এখানে f অফ x প্লাস এর h এর মান ছিল আমাদের tan 4x প্লাস h। 4x plus 4x 4x প্লাস 4h, তো এই 4 tan 4x প্লাস 4h লিখলাম। আর f(x) এর মান কত, tan 4x যে লিখলাম ডিভাইডেড বাই h। এটিকে আমরা একটু অঙ্ক করার সুবিধার্থে এই যে নিচে h আছে এটাকে 1/h আকারে লিখে এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম tan 4x প্লাস 4h মাইনাস tan 4x। এরপরের ধাপে আমরা লিখলাম 1/h, এই যে tan কে sin বাই cos লেখে না, tan হচ্ছে sin বাই cos, এই জন্য লিখলাম sin 4x প্লাস 4h ডিভাইডেড বাই cos 4x প্লাস 4h মাইনাস tan 4x এর পরিবর্তে লেখা হলো sin 4x বাই cos 4x। তো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, এই পর্যন্ত আমি বুঝিয়েছি, এটা টিক চিহ্ন দিলাম। কোনো কোশ্চেন থাকলে বলো। লেটেস্ট কে আসলো, নুসরাত জান নাকি নাম যেন দেখলাম একজনের, কে আসলা বলো? এই মাত্র জয়েন করলা কে? স্যার আমি আমার তো হঠাৎ করে স্যার কাইটে গেছিল, আমি আচ্ছা আবার জয়েন হয়েছি। তাই, আচ্ছা ঠিক আছে। তো বুঝতে পারছো আমি যে টিক চিহ্ন দিয়েছি এই পর্যন্ত? কথা বলতে হবে তোমাদের, তো বোঝেন একটা অঙ্ক স্যার বলেছি, একটা অঙ্ক বুঝতে হবে। প্রথম সমস্যা থাকলে বলো, যেই পর্যন্ত আমি টিক চিহ্ন দিয়েছি এই পর্যন্ত। তোমার টিক চিহ্ন দেখা যায় ডান পাশে যে টিক চিহ্ন, কথা জি বলো, স্যার, বুঝছো? জি স্যার দেখা দিচ্ছে। জি হ্যাঁ স্যার। বোঝা গেল। এখন দেখো এইখানে আমরা এই যে cos 4x প্লাস 4h আর আছে কি cos 4x, এই দুটার লসাগু করছি আমরা। লসাগু করলে কি হয়, আমাদের এই cos 4x চলে আসছে, এই sin 4x প্লাস 4h এর সাথে আসে cos 4x মাইনাস এই sin 4x এর সাথে কি চলে আসলো, cos 4x প্লাস 4h। কোন কোশ্চেন? না স্যার। আচ্ছা, এখন কেউ কি সাইন a মাইনাস বির সূত্র বলতে পারো? সাইন a মাইনাস বি সূত্র কি বলো একজন? sin a into cos b, হ্যাঁ, sin a সাইন into cos cos b b plus cos a into sin b। মাইনাস cos a ইনটু sin b। দেখো এখানে তাই তৈরি হয়েছে, কি হলো sin a cos b মাইনাস cos a sin b, তাহলে সূত্র হয় কি sin a মাইনাস b। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা জি বলো? স্যার। জি স্যার। কি হলো সাইন এ, লক্ষ্য করবা এই যে আমি যে পেনটা ঘোরাচ্ছি, পেন দেখা যায়? জি স্যার দেখা যাইতেছে। হ্যাঁ এই যে দেখো পেনে কি বলছে, সাইন 4x প্লাস 4h এটাকে মনে করো a, তাহলে সাইন এ, আর 4x কে মনে করো b, তাহলে সাইন এ cos b মাইনাস cos a sin b। সূত্র হলো সাইন a মাইনাস b। তা করলে কি হয়, এই 4x ক্যান্সেল, থাকলো কি উপরে সাইন 4h ডিভাইডেড বাই, আমরা h কে সাথে লিখে দিয়েছি h cos 4x প্লাস 4x প্লাস 4h cos 4h। এখন লিমিটের সংজ্ঞা তোমরা জানো, যে লিমিটের কিছু সূত্র জানো, যে লিমিট সাইন
x by x, অবশ্যই x টেন্ডস টু 0। এর মান কত বলো তো দেখি, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, দুটো ক্লাসে। লিমিট sin x by x কত? স্যার 0 হবে না? আমরা যেমন ক্লাস করাই এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়, তোমরাও ক্লাস করবা, আগের ক্লাসগুলো একটু স্মরণ করে বসার চেষ্টা করবা। 0 কেন? এর মান 1 না? লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইকুয়াল টু 1। তো এই সূত্র তৈরি করার জন্য আমরা কি লিখলাম, যে উপরে আছে কি sin 4h, তাহলে নিচে লিখতে হবে 4h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 sin 4h by 4h, এটার মান লেখা যাবে 1। কিন্তু কি ছিল আমাদের এখানে sin 4h by শুধু আছে h, এই জন্য আমরা এখানে যে 4 নিলাম উপরে, তখন এই 4 আর এই 4 কাটা যাবে আর মূল মানটা ঠিক থাকবে। আর যেহেতু লিমিটে গুণন আকারে থাকলে আমরা গুণন লিখে দিতে পারি, এই জন্য আমরা এখানে লিমিট গুণন আকারে লিখলাম লিমিট h টেন্ডস টু 0 4 by cos 4x plus 4h into cos 4x। তো এখানে আগেই বলছি যে এটার মান কি হয় আমাদের, এটির মান হচ্ছে এই 1, আর এখানে এই যে h এর মান 0 বসালাম, h এর মান 0 বসাইলে এটি হয়ে যায় cos 4x, এটাও cos 4x, তাই লেখা হলো cos 4x into cos 4x। আর cos 4x into cos 4x হচ্ছে cos স্কয়ার 4x। আমরা যদি এখন এটাকে 4 এখানে লিখলাম, থাকলো কি 1 by cos স্কয়ার 4x, আর 1 by cos স্কয়ার 4x কে লেখা যায় sec স্কয়ার 4x। অতএব আমাদের এই যে tan 4x কে অন্তরীকরণ করলে কি হবে, 4 sec স্কয়ার 4x, এটাই आंसर। if you have any question, যদি থাকে তাহলে আমাকে করতে পারো এই অঙ্কের উপরে। আসো না, সব ঘুমিয়ে গেছো? না স্যার আছে। বুঝছো কিনা বলো? সাইন বলো। স্যার হচ্ছে যে থার্ড লাইনের মধ্যে sin 4x plus 4h, ওখানে যে আমরা যে sin a plus b সূত্রটা নিয়েছি, হ্যাঁ ওখানে পরবর্তীতে তো হচ্ছে cos মানে sin a into cos b থাকার কথা, তো cos b হলে আমার 4h টা আসতো না? আবার বলো প্রশ্নটা। এখানে আছে sin a cos b minus cos a sin b। sin b, তাহলে হ্যাঁ। cos b b এর মানটা আমার 4h না, এটা b টা হচ্ছে 4x plus 4x। এখন শোনো, সূত্র কিভাবে তৈরি হয়, সব সময় বড় কোনটা গণনাটা আগে লিখবা, তাহলে কি হবে অটোমেটিক সূত্রে চলে আসবে। তুমি যখন লসাগু করলা, এই sin 4x এর পরেও তো তুমি cos 4x into 4x লিখতে পারতা, সেটাও কিন্তু হতো। কিন্তু আমি যে যত সহজে বুঝাইলাম যে এটা a এটা b, তখন sin a cos b minus cos a sin b, এটা হতো না, তখন হচ্ছে কি sin b cos a, এরকম হইতো। এজন্য আমরা যখন অঙ্কগুলার লসাগু করব, তখন আমরা সুবিধামতো ভাবে, যেহেতু আমরা পরবর্তীতে সূত্র প্রয়োগ করব, যাতে সূত্র হয়ে যায়, এজন্য বড় কোণটা এই যে 4x plus 4h, এটা একটা বড় কোণ না, আর এটা হলো 4x, তার সাথে 4h যোগ করতেছে, এটা বড়, এটা বড়টা আগে লিখবো, বড়টা আগে লিখলেই একটা সুন্দরভাবে সূত্রগুলা চলে আসবে। হ্যাঁ, তো যেহেতু এখানে a হচ্ছে 4x plus 4h, এই জন্য আমরা এই যে 4x plus 4h লিখলাম, আর b টা হচ্ছে কত 4x, এই যে মাইনাস 4x, তখন এই 4x আর 4x ক্যান্সেল যাবে, ফলে কি থাকবে উপরে sin 4h থাকবে। বলো আর কোন কোশ্চেন? স্যার এটা কি আমাদের উদাহরণের অঙ্ক না? বই পড়ালেখা করো, এটা বার বললাম যে বইয়ের 9 নাম্বার অঙ্ক, অনুশীলনী 9b এর 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্ক বইতে সরাসরি লেখা দেওয়া আছে, tan 4x এর অন্তরীকরণ করো মূল নিয়মে। তার এই অঙ্কটাই 2018 সালে পরীক্ষায় এসেছিল এইভাবে, যে 5 f of x equal to tan px এবং t equal to 4 হলে মূল নিয়মে f of x এর অন্তরক নির্ণয় করো। ঠিক আছে? জি স্যার। আমি কি পরবর্তী অঙ্কে চলে যাব? আমাকে শোনা যায়?
জি স্যার, শুনতে পাচ্ছি। বুঝছো অঙ্কটা? স্যার পরবর্তী অঙ্ক চলে যান। আচ্ছা, পরবর্তী অঙ্ক হলো তোমাদের বইয়ে 11 নম্বর অঙ্ক। 9B এর 11 নম্বর অঙ্ক। কি হলো অঙ্কটা? যে f of x equal to 1 by sin x আর g of x equal to দেওয়া আছে 1 by tan x হলে মূল নিয়মে x এর সাপেক্ষে f of x by g of x এর অন্তরক নির্ণয় করো। এই হলো প্রশ্ন। না হলে তোমরা 11 নম্বর বইতে প্রশ্ন পড়ে দেখো কি লেখা আছে। f of x equal to 1 by sin x, g of x equal to 1 by tan x হলে মূল নিয়মে x এর সাপেক্ষে f of x divided by g of x এর অন্তরজ নির্ণয় করো, যেটি রাজশাহী বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো দেয়া আছে কি f of x equal to 1 by sin x, আর 1 by sin x সমান কি হয়? 1 by sin x সমান আমরা লিখতে পারি cosec x, cosec x। আর jx সমান দেওয়া আছে কি 1 by tan x, আর 1 by tan x কে আমরা লিখতে পারি cot x। ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের যে ফাংশনটার অন্তরক নির্ণয় করতে হবে তা কি f of x by g of x। ঠিক আছে, এই জন্য আমরা লিখলাম যে এটাকে আবার এটি দুটি ফাংশনের ভাগ আকারে আছে, এইটাকে একটা ফাংশন হিসেবে আমি লিখলাম কি m of x। m of এটা মনে করলাম আমরা, এটা কিন্তু বইতে লিখে দেওয়া নাই, মনে করলাম যে m of x equal to gx, সরি f of x by g of x। এখন f of x এর মান কি cosec x আর g of x এর মান হচ্ছে cot x বসালাম, বসিয়ে এই cot x 1 by cot x সমান কত হয় tan x। এই জন্য এটির পরিবর্তে আমরা লিখতে পারলাম কি cosec x into tan x, cosec x into tan x। আবার এই cosec x এর পরিবর্তে লিখলাম 1 by sin x, আর tan x এর পরিবর্তে লিখলাম sin x by cos x। sin x by cos x, yes। তখন এই sin x আর এই sin x ক্যান্সেল, তাহলে আমাদের থাকলো কি 1 by cos x, আর 1 by cos x সমান কত cos x sec x by cos x equal to 1 by cos x equal to sec x। এখন এই ধরনের অঙ্ক পরীক্ষায় আগে আরো বেশি বেশি আসতো, যে মূল নিয়মে sec x এর অন্তরক নির্ণয় করো, যেটি তোমাদের বইতে উদাহরণে করেও দেওয়া আছে। বুঝতে পারছো? যে মূল নিয়মে sec x এর সাপেক্ষে sec x এর অন্তরক নির্ণয় করো। তো আমরা এই ফাংশনটাকে তোমার কি হয়েছে সৃজনশীল প্রশ্নে একটু ঘুরিয়ে দিয়েছে, বুঝছো? বইয়ের অঙ্কের সাথে সাথে আমি একটু তোমাদেরকে সৃজনশীলের দিকেও নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই জন্য আমরা পেলাম কি তাহলে যে m of x equal to পেলাম কত sec x। আমাদের তো সূত্র হলো এইটা, হলো সূত্র, এই যে লক্ষ্য করো এই যে এইটা যে মূল নিয়মে করে যে কি h tends to 0, যেহেতু আমরা বলছিলাম f of x, যেহেতু এখানে f দেওয়া আছে ফাংশন, g ফাংশন দেওয়া আছে, এই জন্য নতুন ফাংশন আমরা আমদানি করেছি কি m। তো সূত্র হলো লিমিট h tends to 0 m of x plus h minus m of x divided by h হবে। এই জন্য m of x equal to আমরা পেয়েছি sec x, তাহলে m of x plus h সমান কত হবে sec x plus h। এখন এই লাইনটা তো আমরা বরাবরই লিখে আসতেছি, কি হলো তাহলে d by dx m of x equal to limit h tends to 0 m of x plus h minus m of x divided by h। এখন এই দুটার মান বসাও, বসিয়ে আমরা এই লাইনটা একটু আমি বেশি করি এই জন্য তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে এই যে নিচে h আছে এটাকে 1 by h লিখলাম, দেন এখানে থাকলো sec x plus h আর মাইনাস sec x। এখন তুমি এটাকে কি করো cos এ নাও, cos এ নিতে হলে কি করতে হবে, এটা হবে 1 by cos x plus h minus 1 by cos x। এখন এই দুটো লসাগু করো, লসাগু করলে এখানে আসে cos x minus cos x plus h। এখন এই সূত্রটা দিয়ে খেয়াল করো, এই সূত্রটা কি আছে cos c minus cos d equal to কি
2 sin c plus d by 2 sin d minus c by 2 এটা ব্যতিক্রম সূত্র কিন্তু মনে রাখতে হয় যে cos c minus cos d equal to 2 sin c plus d by 2 into sin d minus c by 2 ওই সূত্র আমরা প্রয়োগ করলাম প্রয়োগ করলে কি আসলো দেখো এটা আসলো এখন এই যে x আর x কত হয় 2x এই 2টা কোথায় গেল যেখানে সামনে 2 ছিল এই 2টাকে আমরা পাঠিয়ে দিয়েছি এই h এর নিচে অর্থাৎ হর ও লবকে 2 দ্বারা ভাগ করছি ভাগ করলে এই 2টা চলে গেছে কোথায় h এর নিচে আর এই যে 2x প্লাস h/2 তখন 2x কে 2 দিয়ে ভাগ করলে থাকে শুধু x আর h/2 আর এটি তো x x ক্যান্সেল গেল হ্যাঁ x x ক্যান্সেল যায় এখানে থাকে কি আমাদের x h/2 তার নিচে তো শুধু h/2 নিচে লিখছি আর সব ঠিক আছে এখন সূত্র করার জন্য আমরা যেহেতু ওই যে একটু আগে অঙ্ক করলাম যে লিমিট x tends to 0 sin x by x equal to কত বলো তো দেখি একজন গত অঙ্কটা প্রয়োগ করেছে এই সূত্র 1 yes তো এখানে দেখো লক্ষ্য করো এখানে কি আছে sin h/2 আছে আর নিচে এখানে h/2 আছে এজন্য লিখলাম যে লিমিট h tends to 0 sin h/2 by h/2 into limit h tends to 0 উপরে থাকছে কি উপরে থাকছে sin x plus h/2 আর নিচে থাকছে cos x plus h into cos x থাকলো কারণ এখানে যদি x এর মান যদি আমি 0 বসাই সরি h এর মান যদি 0 বসাই তাহলে আমার কোনো সমস্যা হয় না অর্থাৎ অসংজ্ঞায়িত হয় না তো এটার মান অন লিখলাম এখানে h এর মান 0 বসাইলাম 0 বসাইলে উপরে থাকে sin x নিচে থাকে কি এই যে h এর পরিবর্তে 0 বসে এটা কি হয়ে যায় cos x এটাও cos x হয়ে যায় লিখলাম তারপরে সূত্র করার জন্য 1 by cos x লিখলাম sin x by cos x লিখলাম তো আমার আর 10 মিনিট সময় আছে ক্লাস শেষ করতে বুঝছো আমাকে নোটিশ পাঠিয়েছো অলরেডি তোমরা এই সময়ের মধ্যে প্রশ্ন করবা গত ক্লাসগুলোতে বোনাস টাইম দিয়েছিল আজকে হয়তো দিবে না নোটিশও দিয়েছিল এজন্য রানিং আউট অফ টাইম দ্য মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস অর্থাৎ 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ক্লাস এজন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আমার সাথে যদি ক্লাস করো তোমরা মানে সময় মতো যোগদান করবে না হলে তো সময় তো আমাদের জন্য অপেক্ষা করবে না আর আমরা তো কন্ট্রোলড বাই জুম ঠিক আছে তাহলে এখানে কি হলো sec x tan x আর এটা অ্যানসার আর তোমাদেরকে কিছু সূত্র মনে রাখতে হবে কারণ এই যে d by dx sec x এই d by dx sec x এর মান হচ্ছে sec x tan x আমি পরবর্তীতে সূত্র তোমাদেরকে লিখে দিয়েছি আজকেও দেব এরপরে দেখো আরেকটি অঙ্ক আছে হ্যাঁ অঙ্ক প্র্যাকটিস করতে হবে আর অনেক পরিশ্রম করতে হবে অঙ্ক সাবজেক্টটাই হলো পরিশ্রমী এই অঙ্কটা তোমাদের কি হয়েছিল বোর্ডে এসেছিল এবারে অঙ্কটা হতো 12 নাম্বার তোমাদের বইতে আছে এটি 12 নাম্বার কি অঙ্কটা যে f of p equal to e to the power minus 2p হলে মূল নিয়মে p এর সাপেক্ষে f of p এর অন্তরক নির্ণয় করো একই নিয়ম দেওয়া আছে f of p equal to e to the power minus 2p তাহলে f of p plus h এর মান কত হবে এই p এর পরিবর্তে p plus h বসাও তাহলে এটা এরপরে সংজ্ঞা অনুসারে এটা ঠিক আছে তারপরে তুমি এইখানে মান বসালে দেখো কি আসলো আমি আশা করি তোমরা এই পর্যন্ত একই নিয়ম অনুযায়ী শুধু মানগুলা বসালা আর এখানে আমি লিখলাম 1 by h দেন এটা মাইনাস এটা লিখলাম এরপরে সূচকে যদি বিয়োগ থাকে তাহলে কি হয় যোগ থাকে কি হয় e to the power x plus y এটি সমান লেখা যায় e to the power x into e to the power y অর্থাৎ ভিত্তি যদি একই হয় তাহলে গুণন থাকলে পাওয়ার গুলা যোগ হয় আর পাওয়ার গুলা যোগ থাকলে তাহলে মানে ভিত্তি ব্যবহার করে এটাকে গুণন আকারে লেখা যায় আমি এখানে এইটার পরিবর্তে
এটা এইভাবে লিখেছি যে ই টু দি পাওয়ার মাইনাস 2p ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2h। সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তারপরে এই যে আমাদের মান পরিবর্তন হবে শুধু h এর। এখন এই যে ই টু দি পাওয়ার 2p এটার মানে কোনো পরিবর্তন হবে না। আর এই দুটার থেকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস 2p কমন নিছি। কমন নিলে আমাদের কি হয়, এখানে থাকে ই টু দি পাওয়ার মাইনাস 2h আর এখানে থাকে মাইনাস 1। তারপরে এই যে সূত্রটা, এই সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা সূচকের সূত্র। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা একটা অসীম ধারা। তো এই ধারাটা অনুযায়ী আমাদের এখানে এক্স এর মান হচ্ছে 2h, এই জন্য আমরা লিখলাম 1 মাইনাস 2h প্লাস 2h হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2h হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আর লাস্টে কি আছে, এই যে মাইনাস 1 আছে, এই জন্য মাইনাস 1 লিখলাম। এখন এই মাইনাস 1 আর মাইনাস 1 ক্যান্সেল যাবে, এটা ক্যান্সেল যাবে। তখন এখানে থাকলো কত, মাইনাস 2h, এইটুকু থাকলো, আমরা এইটুকু লিখলাম। লেখার পরে এই যে আমাদের এখানে h আছে, এই যে h, এই h দিয়ে এই সবগুলোকে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে এখানে থাকে কত, মাইনাস 2, এটা 2 স্কয়ার h স্কয়ার, তাহলে এখান থেকে 2 স্কয়ার h বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হবে কত, 2 কিউব h কিউব, একটা h কাটা গেলে 2 কিউব h স্কয়ার, সরি h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 বা 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখন তুমি যদি h এর মান 0 বসাও, এখান থেকে সবগুলা 0 হয়ে যাবে, তাই 0 লেখা হলো। 0 লিখলে আমাদের কি হলো, এই যে যখন আমরা h এর মান বসাবো তখন তো কি হবে, এই লিমিট থাকবে না, এই জন্য লিমিট চলে গেল, এই h এর মান বসে এগুলা 0 হয়ে গেল, থাকলে কত এখানে মাইনাস 2। তখন এইটাকে যদি মাইনাস 2 দিয়ে গুণন করো তাহলে কত হবে, মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2p। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো সমস্যা? নো স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? জি ঠিক স্যার। আছে। জি স্যার। আচ্ছা, তোমরা এটার একটা স্ক্রিনশট নাও, সময় কম, বুঝছো? এটি একটি মৌলিক মূল সূত্র, ইউ ভি ডব্লিউ যদি এক্স এর ফাংশন হয় তাহলে ডি বাই ডিএক্স ইউ প্লাস মাইনাস ভি প্লাস মাইনাস ডব্লিউ ইকুয়াল টু ডি বাই ডিএক্স ইউ। প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, ডি বাই ডিএক্স ভি। তেমনি ভাবে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ডি বাই ডিএক্স ভি। এরপরে ইউ ভি যদি এক্স এর ফাংশন হয় তাহলে ডি বাই ডিএক্স ইউ ভি ইকুয়াল টু ভি ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। এটিকে গুণনের সূত্র বলা হয়। আর সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডি বাই ডিএক্স সি ইউ ইকুয়াল টু সি ডি বাই ডিএক্স ইউ। এরপরে এই সূত্রগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে যে তোমাদের 3টা অঙ্ক করেছি ওগুলো হচ্ছে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। আর যদি শুধু বলে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, নিশ্চয়। এটা একটা শর্ট নাও, স্ক্রিনশট নিয়ে রাখো এই সূত্রগুলো। নিয়েছি। আচ্ছা, এই সূত্রগুলোর প্রয়োগের মাধ্যমে আমি পরবর্তীতে কিছু অঙ্ক করি, সময় থাকলে একটা দুটো অঙ্ক দেখাচ্ছি। এই প্রশ্নমালারই দেখো, এই প্রশ্নমালারই 34 নাম্বার অঙ্ক। x মাইনাস 3 log abh x প্লাস cos x এর কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো আমরা লিখলাম y ইকুয়াল টু, যেটিকে অন্তরীকরণ করতে হবে এটা লিখলাম। এরপরে dy বাই dx ইকুয়াল টু d বাই dx, এই যে ফাংশনটা এটাই লিখলাম। এখন এটি সমান লেখা যায়, এই যে যোগ বিয়োগ আছে, তাহলে যোগের ক্ষেত্রে যোগ, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হবে। স্যার বলো। স্যার, আমাদের 34 নম্বরে বইয়ের মধ্যে লেখা আছে 5 cos x, মানে অঙ্কটা হচ্ছে x minus 3 log a to the power x plus 5 cos x। 5 cos x না? আচ্ছা ঠিক আছে, জি স্যার।
জি যদি স্যার। থাকে আমি 5 দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, এখনই দিয়ে দিচ্ছি। cos x দিয়ে বুঝলে তুমি 5x দাও বুঝতে পারবা, বুঝছো? আচ্ছা, এটাকে 5 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে, এই জন্য আমরা লিখলাম d বাই dx sec x মাইনাস d বাই dx 3 log a base x, আর d বাই dx এখানে 5x হবে, ধরো 5 দিয়ে দিলাম আমি, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে একটা সূত্র তোমাকে আমি বলছিলাম যে এখানে একটা স্ক্রিনশট নাও, যে d বাই dx cu, সিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা সামনে চলে যায়, এই জন্য এখানে এই যে 3 সামনে নিয়ে আমি আবার লিখছি কি d বাই dx log a base x। ঠিক তেমনি ভাবে এখানে 5 আছে, তাহলে এখানে 5টা সামনে যাবে, এরকম 5 দিয়ে দাও, দিলাম। এরপরে ওই যে একটু আগে বললাম যে এই সূত্রগুলো অঙ্কের মধ্যে প্রয়োগ করব, এই যে d বাই dx x, d বাই